আব্বু আমাদের উপরে কি করতে রাগ করেছে? আমি কি ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গেছে। তোমার আম্মু ভালো না। আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু তুমি কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আব্বু আম্মু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি, ঠিক সেভাবে আমাকেও আদর করতো। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? আমি তো আমার আব্বু আম্মুর সাথে থাকি। তুমি কেন তোমার আব্বু আম্মুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রাগ করে চলে গেছে। তাহলে আমার আম্মুর কাছে কোনোদিন যাব না? কেন যাবে না তুমি তোমার আম্মুর কাছে? তুমি তো এইমাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না, যাব না। আম্মু খুব খারাপ, অনেক বোঝা। আমার আম্মুর জন্য তোমার আব্বু আম্মু তোমার উপরে রাগ করে চলে গেছে। পরে যদি আম্মুর জন্য তুমি আমার উপরে রাগ করে ছেড়ে চলে যাও। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আব্বু আমি তোমার আম্মু আব্বুর কাছে যাব। কেন? তুমি আমার আব্বু আম্মুর কাছে যাবে কেন? আমি তোমার আম্মু আব্বুর কাছে গিয়ে মাপ চাইবো যে আমার আব্বুর উপরে যেন আর রাগ করে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার উপর আমার আম্মু অনেক রেগে আছে। না আব্বু আমি যাব, আর তোমার আম্মুর কাছে পা জড়িয়ে ধরে মাপ চাইবো যেন তোমাকে মাপ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব। ঠিক আছে বাবা। ঠিক আছে আব্বু। তাই বলে আমি শুয়ে পড়লাম, আর আমি ভাবতে থাকলাম আমাকেও অনেক মা বাবাকে দেখতে ইচ্ছা করছে। অনেক দিন মা বাবাকে দেখিনি। তাই স্বামীর পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য আবার সে নিজের চিরচেনা শহর যশোরে যাব। এতদিন মনে হয় রিমি আরেকটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিমি সুখে থাকলেই ভালো। আমি আর কারো প্রতি মায়া জন্মাতে দেবো না। এক রিমিকে ভালোবেসে আমার জীবনটাই শেষ করে দিয়েছে। আমার মা বাবার কাছ থেকে আলাদা করে দিয়েছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কারো আসতে দেবো না। তারপর পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। তারপর সকালে ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমারও অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমরা নিজের শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন রাত 12টার সময় ঢাকা টু যশোর 2টা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর যাচ্ছি। মনের মধ্যে কেমন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে। অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখনও আগের মতোই রয়েছে। একবার মনে হয় বাড়িতে চুনকাম করা হয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল, আর আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অযোধ্যায় কান্না করে দিল, আর আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে দেখে আমিও কান্না করে দিলাম। আব্বু তুমি কান্না করছো কেন? আর ইনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামীর ডাকে আমার হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই। আমি মাথা ঝাঁকিয়ে ইশারা করে হ্যাঁ বললাম। এবার মাথা নিচু করে স্বামীর সামনে বসে এবার মা নিচু হয়ে স্বামীর সামনে বসে পড়ল, আর সারা মুখে মা চুমু দিতে থাকলো, আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলল, বাবা না, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছি বাবা। আমাকে তুই মাফ করে দে। মা কি বলছো তুমি? ছেলের কাছে কোনো মা মাপ চাই? তুমি আমাকে মাফ করে দাও এই 5 বছর তোমাদের ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন আব্বুর আম্মু? তুমি আমার আব্বুর উপরে এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর ওপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর ওপর। আমার উপরে কি রাগ আর অভিমান করে আছো তুমি? যদি রাগ থাকে তাহলে আব্বুর মতো আমাকেও মাফ করে দাও। না দাদু ভাই, তোমার ওপর কোনো রাগ বা অভিমান নেই। তুমি তোমার শোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে কেমন? আচ্ছা দাদু ভাই, তাই বলবো।
তারপর আমরা বাসার ভেতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী উপরে উঠে রুমে প্রবেশ করলাম। আর তখন আমি বেশ অবাক হলাম, মানে প্রচণ্ড অবাক হলাম, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি রিমি এখানে থাকবে। হ্যাঁ, রিমি দেখি বিছানায় বসে আছে অন্যদিকে ফিরে। আমরা এসেছি হয়তো এখনও জানে না, কিন্তু রিমি এই বাড়িতে কেন? রিমিকে তো মুক্ত করে দিয়েছি, তাহলে রিমি কেন এখন এই বাড়িতে পড়ে আছে? আব্বু, চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে রিমি আমাদের দিকে ফিরল। আমাদের দেখে রিমির সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল, আর অবাক করা দৃষ্টি আছে আমার দিকে। রিমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। রিমি কিছু না বলছে না, চোখের পানি টলমল করছে। রিমি এবার দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে থাকলো। রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে, আর আমার গালে দুহাত দিয়ে আমার কপালে, গালের দাড়িতে পাগলের মতো চুমু খেতে লাগলো আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পর আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না, কিন্তু আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে। খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর ছেড়ে যেও না। আমি রিমিকে এক ঝটকে সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কী সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম, এখন আর কাউকে ভালোবাসি না। রিমি আমার কথা শুনে জানো, মনে হলো রিমির মাথায় আকাশ যেন ভেঙে পড়লো। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ আনাপ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাত তোমার কথা ভেবে অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন তোমার পথের দিকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হা হা হা, হাসালে তুমি। তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা? যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পেছনে পড়েছিলাম, কোথায় ছিল তোমার ভালোবাসা? যেদিন আমি তোমার নামে শুধু অবহেলা পেয়েছি, তোমার কাছে প্রতিদিন মাপ চাইতাম আমার একটা মাত্র অন্যায়ের জন্য, কিন্তু আমি কি পেয়েছি? শুধু কিছু সুন্দর গালাগালি আর মায়ের অবহেলা। তুমি কি জানো আপনজনের অবহেলা কতটা কষ্টকর, কতটা অসহ্য, যা আমাকে ভেতর থেকে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারো প্রতি আমার কোনো টান বা ভালোবাসা নেই। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেব না। রিমি এবার নিচে তাকিয়ে দেখে স্বামী দাঁড়িয়ে আছে। রিমি স্বামীকে দেখে আরও জোরে জোরে কান্না শুরু করে দিল, আর রিমি হাঁটু ভাঁজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়ল আর জড়িয়ে ধরলো স্বামীকে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো আর 2 গালে চুমু খেলো। রিমির এমন ঢঙের ভালোবাসা দেখে আমার রাগটি চরমে উঠে গেল। রিমির সেসব কথা বলা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি রিমির কাছ থেকে স্বামীকে সরিয়ে নিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? কোনো অধিকার নেই আমার ছেলের উপর। কেন? আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো, তাতে অধিকারী কি আছে এখানে? হা হা হা, তোমার ছেলে তাই না? কেউ একজন বলেছিল কোনো মানুষের বাচ্চা আমার বাচ্চা হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিল। আর আমি, আমার ছেলে তো একটা অমানুষ, আর আমাদের মতো অমানুষকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন? শুনে রাখুন, স্বামী শুধু আমার ছেলে, আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে আমি ব্যাগপত্র আর স্বামীকে নিয়ে আমি আগে যেই রুমে থাকতাম সেই রুমে চলে গেলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা নিজের মতো করে গুছিয়ে রাখতো। আর এদিকে রিমি কান্না করতে করতে নিচে নেমে সোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। কি আছে রিমি, কান্না করছো কেন? মা, আমি কি এতটাই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরেছি বলে তোমার ছেলে বলে আমার ছেলের ওপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। আহনাফ মনে হয় আগের কথা কিছু ভুলতে পারেনি, এখনও মনে হয় তোর ওপর রেগে আছে, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করছে। যখন তোর প্রতি রাগ কমে যাবে তখন দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার ছেলেকে ভালোবেসে যাবি, দেখবি একদিন সব কিছু ভুলে তোর কাছে ফিরে আসবে। তারপর আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম।
তারপর একটু রেস্ট নিয়ে নিচে আসলাম দুপুরের খাবার খেতে। মা, বাবা এখনও আসেনি অফিস থেকে? এখনই চলে আসবে, আমি ফোন করে সব বলে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে আসো, আজ খুব ভালো লাগছে। আজ অনেক দিন পর একসাথে এক টেবিলে খেতে বসলাম। তারপর স্বামী তার দাদির কাছে গিয়ে বসলো, আর আমি টেবিলে বসে প্লেট নিয়ে নাড়াচাড়া করছি। তখনই রিমি কিচেন থেকে সব কিছু নিয়ে আসতে থাকলো। মা রিমি, তুমি আহনাফের পাশে বসে আহনাফকে খাবার খাইয়ে দাও। তারপর যে রিমি আমার পাশে বসলো, আমি উঠে চলে গেলাম চেয়ার থেকে। মা, আমি পরে খেয়ে নেব, এখন খেতে ইচ্ছা করছে না। আর স্বামীকে খাইয়ে দিও, সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে মা? তাই বলে আমি উপরে উঠে রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসার কাজের লোক আমার রুমে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কিন্তু স্বামী এখনও রুমে আসলো না কেন? আমি উঠে নিচে গিয়ে দেখি রিমি আর স্বামী নিচে বসে আছে। বলতে গেলে স্বামী রিমির কোলে বসে বসে খেলা করছে, আর রিমি মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। আমি রিমির কাজ থেকে মাথাটা পুরো গরম হয়ে গেল। যখন জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন রিমি যতটা না আমাকে অবহেলা করেছে, তার থেকে বেশি গালাগালি করেছে আমার ছেলেটাকে। তাই আমি সোজা নিচে নেমে চলে আসলাম। আমি নিচে গিয়ে রিমির কোল থেকে নিয়ে নিলাম। আপনাকে বলেছি না, আমার ছেলের ওপর কোনো অধিকার দেখাতে আসবেন না। তারপরও কেন আমার ছেলের কাছে আসার চেষ্টা করছেন? আর আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চা আমার কাছে আসুক। তাই বলে আমি ওখান থেকে স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন দেখি মা পেছনে দাঁড়িয়ে এতক্ষণে সব শুনছিল। মায়ের মুখটা কেমন মলিন হয়ে আছে, আর এদিকে রিমি ওষুধ ধারায় কান্না করতে থাকলো। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর কেউ আমার নাম ধরে চিল্লাতে চিল্লাতে উপরে উঠে আসছে। আমি বাইরে আসতে দেখি বাবা আমার নাম ধরে চিল্লাচ্ছে। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম, আর ভালো মন্দ জিজ্ঞাসা করে বাবাকে রুমে নিয়ে গেলাম। বাবা, তোমার দাদা ভাই, আমার ছেলে স্বামী। বাবা স্বামীকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে বাবা চলে গেল। তারপর আমি আর স্বামী একটু ঘুমিয়ে বিকালে উঠে একটু বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পর এই এলাকাতে আসলাম, কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে রাতে বাসায় আসলাম। আমি আর স্বামী রুমে বসে আছি, তখন রিমি রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না, আর আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে মানা করেছি না? আর এর আগে 1 বছর যখন আমার খাওয়ার কথা নিয়ে ভাবিনি, এখনও না ভাবলেও চলবে। আমি আগে যেরকমভাবে বাইরে খেতাম, এখনও বাইরে বাইরেই খাবো। আপনি শুধু মাকে বলেন স্বামীর খাবারটা যেন ওপরে দিয়ে যায়। রিমি আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কান্দুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো। বাবা আহনাফ, তুই কি এখনও আমাদের উপর রাগ করে আছিস বাবা? যদি এখনও রাগ করে থাকিস তাহলে মাফ করে দে না বাবা। আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। চল বাবা, একসাথে খেয়ে নিই। না মা, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আর তাছাড়া আমার বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার না খেলেও চলবে। তুমি স্বামীকে নিয়ে খাইয়ে দাও, আমি রুমে বসে আছি। মা আর কোনো কথা না বলে স্বামীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দেখলাম মার চোখে হালকা পানি টলমল করছে। খুব কষ্ট হলো মায়ের চোখে পানি দেখে। মা তো কোনো দোষ করেনি, রিমির জন্যই তো মাকে অবহেলা করতো। রিমির জন্যই তো মা আমাকে অবহেলা করতো। না, মাকে আর কষ্ট দেব না। তারপর কিছুক্ষণ পর দেখি রিমি স্বামীকে দিয়ে গেল, আর আমি স্বামীকে বিছানায় বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। রিমির চোখে পানি দেখলাম, কাঁদলে কান্দুক, তাতে আমার কিচ্ছু করার নেই। আমি আগে যেরকমভাবে বাইরে খেতাম, এখনও বাইরে বাইরেই খাবো। আপনি শুধু মাকে বলেন স্বামীর খাবারটা যেন ওপরে দিয়ে যায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, রিমি আমাকে আগে দু চোখে দেখতে পারতো না, আর এখন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমির চোখে এখন আমার জন্য অন্য কিছু দেখি। হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিমির উপর যে এখন আমার কোনো রকম ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে ভীষণ রাগ আর খুব কষ্ট হয়। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী বিছানায় নেই। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে নিচে এসে দেখি স্বামীকে সুন্দর পোশাক পরিয়ে নিজের কোলে তুলে খুব সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর তারা কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো। আম্মু আমার স্কুলের সব বান্ধবী তাদের মা স্কুলে
নিয়ে যেত, আবার নিয়ে আসতো। খুব মন খারাপ হতো তখন। কিন্তু আব্বুকে যখনই মায়ের কথা বলতাম, তখন আব্বু বলতো আমার নাকি কোনো মা নেই, আমার মা নাকি খুব পচা। আমাকে আর আব্বুকে অনেক গালাগালি করতো আর অবহেলা করতো। কিন্তু আম্মু, তুমি তো অনেক ভালো আম্মু, তাহলে আব্বু ওরকম কথা বলতো কেন যে তুমি অনেক খারাপ, পচা? স্বামীর কথা শুনে রিমির মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। কারণ সে নিজেই তো তার ছেলেকে আর আহনাফকে অনেক গালাগালি আর অনেক খারাপ ভাষায় কথা বলেছে। আমি আর দাঁড়িয়ে না থেকে রিমির সামনে চলে গেলাম। এই যে মিস ভদ্র মহিলা, আপনার লজ্জা করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপী নোংরা মানুষকে স্পর্শ করলে আপনার আবার সমস্যা হবে। আর স্বামী, তোমাকে না বলেছি আমাকে না বলে কোথাও যাবে না, তাহলে কেন এখানে এসেছো? আর আমি বলেছি না তোমার কোনো আম্মু নেই, তাহলে কেন এই মহিলাকে আম্মু বলছো? আর যেন কোনোদিন তোমাকে আম্মু বলতে না দেখি, মনে থাকবে তো? আর আমি তোমার আব্বু আম্মু, মনে থাকবে তো? আব্বু কিন্তু এই আম্মুটাকে বলেছে যে নাকি তোমার আম্মু, তাই আমি আম্মু বলে ডেকেছি। আর এই আম্মু আমার অনেক ভালোবাসে আর আদর করে, আমি আম্মু বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একবার আম্মু বললে তোমাকে একটা থাপ্পড় মারবো। স্বামী আমার ঝাড়ি শুনে ভয় পেয়ে গেল আর কান্না করতে লাগলো। প্লিজ স্বামীকে বকবেন না, ওর কোনো দোষ নেই। আমি ওকে জোর করে নিয়ে আসছি। আর ওকে কেন পাপি নোংরা বলছেন? ও তো একটা ছোট বাচ্চা। এই কথাটা আজ থেকে 5 বছর আগে আমার ছেলেকে বলেছিলে। তখনও সে একদম বাচ্চা ছিল, একদম নিষ্পাপ ছিল। এতটাই নিষ্পাপ ছিল যে তখনও ও জন্ম হয়নি। তখন থেকে সে অন্যায়ভাবে নিয়মিত অমানুষ পাপী জানোয়ার বলে স্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে রিমি এবার মাথাটা নিচু করে জোরে জোরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো আর কান্না করতে থাকলো। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম ওপরে। স্বামী কান্না করতে করতে আমার কাঁধের ওপর ঘুমিয়ে পড়েছে। আমি স্বামীকে বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, একটু আবার অফিসে যাব। আজ অনেক দিন পর একটু অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে যাব নাকি ওকে সাথে নিয়ে যাব, এ নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর স্বামীকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেলাম। মা, আমি একটু অফিসে যাচ্ছি। স্বামী ঘুমিয়ে আছে, স্বামী জেগে গেলে তোমার কাছে রাখবে। আর যেন কেউ ওকে স্পর্শ করে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাবা আহনাফ, তুই এখনো পুরোনো কথা ভুলতে পারিসনি? বাবা, আগের সব কথা ভুলে কি নতুন করে সব শুরু করা যায় না? মা, আমি চাইলেও কিছু ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর কষ্ট আর অবহেলায় কেটেছে। 5 বছর আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে একটা নিষ্পাপ শিশু। তার জন্য 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে সব কিছু ভুলে যাব বলো মা? আমি এখানে আসতে চাইতাম না, শুধু স্বামী তোমাদের দেখবে বলেই আসছি এখানে। আর যদি তোমরা মনে করো আমি এসে তোমাদের আবার বিরক্ত করছি, তাহলে একবার বলো, এখনই চলে যাব, আর চিরদিনের জন্য। না বাবা, যাস না। তুই যেভাবে থাকিস আমরা আর কিছু বলবো না, কিন্তু আমাদের ছেড়ে আর যাস না। আর কত কষ্ট দিবি এই মাটাকে? আমি আর কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসের সবার সাথে বেশ আড্ডা দিলাম, যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর দুপুরে বসে আছি, লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন বাবা আসলো আর বলল, চল আহনাফ, লাঞ্চ করে আসি। কিন্তু আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্য বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে দেখি স্বামী আর রিমি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টুমি করছে। রিমি আমাকে আসতে দেখে রিমি স্বামীর থেকে দূরে সরে গেল। মনে হয় কিছুটা ভয় পাইছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। আমি চুপচাপ স্বামীকে নিয়ে উপরের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি রুমে আসলো। আপনাকে নিচে ডাকছে দুপুরের খাবার খেতে। সবাই নিচে বসে অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নাই, বাইরে থেকে খেয়ে নেব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার রান্না তৈরি করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কোথায় ছিল তোমার এসব ঢং? যত সব ঢং দেখলে বাঁচি না। আর একটা কথা আপনাকে না বলা হয়েছে, স্বামীর থেকে দূরে থাকবেন। কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যেতে চাইবে, আর সেটা কোনোদিনও সম্ভব না। আর বিকালে আমি উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যেই কাজটা করতে চেয়েছিলাম সেটা এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্তি করে দেব। রিমি এবার দৌড়িয়ে এসে আমার পা জড়িয়ে ধরল আর বলল,
প্লিজ আহনাফ, এবার আমাকে মাফ করে দাও, আর কষ্ট দিও না। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাবার আগে আমাকে খুন করে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। রিমির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো, কারণ রিমিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনও ভালোবাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যাচ্ছে। তখন স্বামী আমাদের কাছে আসলো, আর স্বামী সোজা গিয়ে রিমির সামনে গিয়ে রিমির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু, আম্মু তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দিব। আর আব্বু, আম্মু তোমার কাছে কিসের জন্য মাপ চাইছে? তুমি আম্মুকে মাফ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর হয়ে কথা বলছে। তোকে ক্ষমা করে দিতে পারি, তাহলে আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দে, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি। তোর কারণে আমি 5 বছর মা বাবার থেকে দূরে থেকেছি। তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতি রাতে কান্না করেছি, কষ্টে বুক ফেটে চিৎকার করে কান্না করতাম। দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় ভুলিয়ে দিতে? রিমি কোনো কথা না বলে ফ্লোরে বসে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে, তারপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে রিমির ওপর। যখন আমাদের ছেলে গর্ভে ছিল তখন মনে ছিল না এসব কথা। যত সব আহ্লাদখানি দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে পারে। তারপর উকিলের সাথে সব কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় আমি আর স্বামী বাইরে থেকে কিছু খাবার খেয়ে রাতে বাসায় আসলাম, কারণ স্বামীকে আর বেশি রাত পর্যন্ত বাইরে রাখা যাবে না, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে একটু রেস্ট নিচ্ছি, তখন রিমি আসলো আমার রুমে। আম্মু রাতের খাবারের জন্য রাখছিল, আপনি আসবেন না? না, আমি আর স্বামী বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আমরা কেউ ডিনার করবো না। আর আপনাকে না মানা করেছি, আমাদের উপর কোনো রকম অধিকার ফলাবেন না? তাও আপনার লজ্জা করে না? কেন বারবার নির্লজ্জের মতো আমার রুমে আসেন? হ্যাঁ? রিমির চোখ দুইটা পানিতে টলটল করছে, মনে হয় পানি ছেড়ে দেবে। স্বামীকে কেন বাইরে খাবার খাওয়ালেন? ও তো এখনো ছোট, বাইরের খাবার খাইলে শরীর অসুস্থ করবে। কেউ একদিন আমাদের বলেছিল রাস্তার কুকুর, আর এই রাস্তার কুকুররা বাইরের খাবার খাইলে কিছু হবে না। আর এই 5 বছর আমরা বাইরের খাবারই খাই, তাই আপনি বেশি অধিকার না দেখিয়ে নিজের মতো থাকবে, আর আমরা আমাদের মতো। এবার রিমি কান্না করে দিল, কারণ এখন তার বলার কিছু নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আমাকে বলেছিল। তাই রিমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আব্বু, তুমি আম্মুকে সবসময় কাঁদাও কেন? তুমি জানো আব্বু আমাকে অনেক আদর করে, নিজের হাতে খাইয়ে দেয়, জড়িয়ে অনেক আদর করে আমায়। আব্বু, আমার এখানে সারা জীবন থাকতে পারি না। আর দাদু ভাইটা অনেক ভালো, খুব আদর করে আমাকে। না আব্বু, আমরা এখন আর এখানে থাকবো না। যদি এখানে থাকি তাহলে তোমার কাছ থেকে আমাকে আবার আলাদা করে দেবে। আর তুমি কি চাও বাবা যে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই? না আব্বু, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি তোমার কাছেই থাকবো। কিন্তু আমার যে কয়দিন এখানে আছি, সেই কয়দিন আমি আম্মুর কাছে একটু আদর পেয়ে নিই। আমি স্বামীর কথা ভেবে কি বলবো কিছু বুঝতে পারছি না। কি করব? ছোট বাচ্চা একটা কোনোদিন মায়ের আদর পায়নি, এখন তাও আমি তার আদর থেকে দূরে সরিয়ে দিচ্ছি। না বাবা, তুমি যত ইচ্ছে তোমার আম্মুর কাছে যেতে পারো, কিন্তু আমরা এখান থেকে চলে যাওয়ার পর কিন্তু আম্মুর জন্য কান্না করতে পারবে না। আচ্ছা, মনে থাকবে আব্বু। তাই বলে স্বামী এক দৌড়ে নিচে চলে আসে আর তার মায়ের কোলে উঠে পড়ে জড়িয়ে ধরে। কি হলো, আমার বাবাটা আজ আমার কাছে? কি ব্যাপার? তোমার আব্বু দেখলে যে তোমাকে খুব বকবে। না আম্মু, আব্বুকে বকবে না, আব্বুই তো তোমার কাছে আসতে বললো, আর তোমার কাছ থেকে যেন আদরগুলো নিয়ে নে। স্বামীর কথাগুলো শুনে রিমি স্বামীকে জড়িয়ে ধরে বেশ কয়েকটি চুমু দিল। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দিবা? তুমি যখন খাইয়ে দাও তখন আমার খুব ভালো লাগে জানো। রিমি আর কিছু বলল না, কান্না করতে করতে এক প্লেট খাবার নিয়ে এসে খুব যত্ন করে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষে রিমি স্বামীকে আহনাফের রুমে দিয়ে আসতে গেল। ধন্যবাদ আপনাকে। হঠাৎ কিসের জন্য ধন্যবাদ বলছেন?
এই যে স্বামীকে আমার কাছে পাঠালেন তাই। আমার কোনো ইচ্ছে নেই আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো। স্বামী জেদ ধরেছিল আর আমরা আর 20 দিন এখানে আছি, তাই স্বামী যেন সবসময় হাসি খুশি থাকে, সেই জন্য আপনার কাছে পাঠাইছি। আপনি যে আবার অন্য কিছু ভাববেন না। আর 20 দিন পর আমরা আবার চলে যাব। আর আমি উকিলের কাছে গিয়েছিলাম, বলেছে 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। প্লিজ আপনি চলে যাবেন না। আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। দরকার হলে আমি স্বামীর আশেপাশে যাব না, তবুও আপনি চলে যাবেন না। খুব কষ্টে কাটিয়েছি এই 5 বছর। প্রতিটা রাত আপনার জন্য কান্না করেছি আর সবসময় দোয়া করেছি যেন আপনি আর আমার ছেলে সুস্থ থাকেন। আমি আর কোনো প্রকার অধিকার দেখাবো না, তবুও আমাকে ছেড়ে চলে যাবেন না। এখন যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমি কি আর স্বামীর পাশে ঘুমাতে পারি? প্লিজ মানা করবেন না। আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন, শুধু এই কয়টা দিন আমাকে থাকতে দিন স্বামীর পাশে। আর তারপর হয়তো আর কোনো দিন থাকা হবে না। যেখানে নিজের ছেলেকে আদর করতে পারমিশন নিতে হয়, আর যাই হোক সে জীবন রেখে আর লাভ নেই। কি বলছেন? আমি তো একটা জানোয়ার, আর আপনার জানোয়ারের সাথে রাতে থাকতে পারবেন যদি আপনার দুর্বলতার সুযোগ নিই? আর আপনিই তো একদিন বলেছিলেন আমাকে। প্লিজ পুরনো কথা আর বলবেন না। খুব কষ্ট হয় পুরনো কথা মনে পড়লে, যা আমার মনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আপনার কোনো সমস্যা না হলে থাকতে পারেন। রিমি স্বামীর পাশে শুয়ে পড়ল, আর আমি সোফায় শুতে যাব তখন। আপনি সোফায় শুতে যাচ্ছেন কেন? বিছানায় আসেন। বিছানায় ঘুমালে আবার আমাদের মতো অমানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তার থেকে আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাই। রিমি কিছু না বলে বিছানায় ঘুমিয়ে পড়ল। রিমির খুব কষ্ট হচ্ছে, এতদিন আমার জন্য অপেক্ষা করলো যে আমাকে ভালোবেসে আবার সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু আহনাফ তার রাগ আর অভিমানের কাছে হার মেনে গেল। এদিকে আমি ভাবছি রিমি এখন আর আগের মতো নেই। রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে, সবসময় আমার পাশে থাকতে চাই, কিন্তু আমি আসতে দিই না। রিমি মনে হয় আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে হয়তো। পরের দিন আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি স্বামী রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রিমির চোখ দুটো ফুলে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। চুলগুলো এলোমেলোভাবে রিমির মুখের উপর পড়ে আছে। খুব মায়াবী লাগছে রিমিকে। আর স্বামী যেন মনে হয় সব থেকে বেশি সুখী, কারণ স্বামী তার মায়ের বুকে পরম যত্নে ঘুমিয়ে আছে। খুব ভালো লাগছে দেখে মা ছেলের ঘুমন্ত চেহারা। আমি বাথরুমে ঢুকলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি স্বামী আর রিমি দুজনে দুষ্টুমি করছে। আমাকে দেখে রিমি চুপ হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে থেকে হালকা নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিমি আর মা স্বামী তিনজনে বসে আড্ডা দিচ্ছে। বাবা আহনাফ, সকালে নাস্তা না করে কোথায় গিয়েছিলি? বাইরে গিয়েছিলাম নাস্তা করতে, তাই দেরি হয়ে গেল। বাইরে কেন নাস্তা করবি? আমি তো তোর জন্য নাস্তা তৈরি করেছি। এ বাড়িতে আমার জন্য আবার নাস্তা তৈরি হলো কবে থেকে? এমন করে কেন বলছিস বাবা? মানুষ মাত্রই তো ভুল করে, তাই বলে তুই আমাদের ক্ষমা করে দিবি না? আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার ভালো লাগে না। আমি এই বলে রুমে চলে আসলাম। এভাবে কেটে গেল 20 দিন। এই 20 দিনে রিমি আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, তা রিমির আচরণে বুঝতে পারছি। রিমি এই 20 দিন প্রতিদিন আমার রুমে ঘুমাতো। রিমি আর স্বামী বিছানায়, আর আমি সোফায় ঘুমাতাম। রিমি আমাকে আগের তুলনায় এখন বেশি কেয়ার করে। কাল বিকেলে চলে যাব আবার ঢাকায়, কাউকে কিছু বলিনি কখন যাব। পরের দিন সকালে উঠে চলে গেলাম উকিলের কাছে। ডিভোর্স পেপার নিয়ে বাসায় আসলাম। কিছুক্ষণ পর রিমি আবার আমার রুমে আসলো স্বামীকে নিয়ে। এই যে এটা ধরুন, আপনার চিরমুক্তির ডিভোর্স পেপার, আর আমি বিকেলে রওনা দেব। আমার কথা শুনে রিমির হাস্যজ্জ্বল চেহারাটা নিমেষেই মলিন হয়ে গেল, আর দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ আপনি এমন কাজ করবেন না, এত বড় অন্যায় করবেন না। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না। দরকার হলে আমাকে নিয়ে চলেন, অন্তত স্বামীর জন্য আমাকে সাথে করে নিয়ে চলেন। না, তা কোনোদিনও সম্ভব না, কারণ আমার মনে যে ভালোবাসা ছিল তা অবহেলায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর চাইলেও সে অবহেলাকে মুছে ফেলা যাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমাকে রেখে যাবেন না। খুব ভালোবাসি আপনাকে। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আপনি যদি কোনো দিন ফিরে আসেন, তাহলে সেদিন শুনবেন রিমি বলে এই পৃথিবীতে আর কোনো হতভাগা মা থাকবে না। চিরদিনের জন্য চলে যাবে না ফেরত এসে, তখন আর কেউ বিরক্ত করবে না। রিমি এমন কান্না দেখে আমার বুকের ভেতর ভীষণ ব্যথা অনুভব করলাম। রিমি পাগলের মতো আমার পা ধরে কান্না করতে থাকলো। আমি রিমির থেকে ছাড়িয়ে ছাদে চলে আসলাম আর ভাবতে থাকলাম এখন আমি কি করব। একদিকে রিমির ভালোবাসা, অন্যদিকে মা বাবা, আর স্বামীকে তার মায়ের থেকে বঞ্চিত করা। কি করব কিছুই ভেবে পাচ্ছি না।
আর যদি সত্যি সত্যি কিছু করে ফেলে তখন স্বামীকে কী উত্তর দেব? সারা জীবন স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো। আমি আর কিছু ভাবতে পারছি না। ব্যাগপত্র গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আসার সময় মা আর রিমি পাগলের মতো কান্না করছিল। কাউকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। বাসের জন্য বাস স্ট্যান্ডে বসে আছি, তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি বাবার নাম্বার। আমি ফোন রিসিভ করলাম। তারপর বাবা যা বললো সেটা শোনার জন্য আমি কোনো আশা করিনি। বাবা আহনাফ, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? মায়ের কি কোনো কিছু হয়েছে? না, তুই চলে যাওয়ায় রিমি পাগলের মতো চিৎকার করে কান্না করছিল। তারপর রিমি দৌড় দিয়ে তার রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। রিমি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। তাই বলে বাবা ফোন কেটে দিল। আমি বাবার কথা শুনে বাস স্ট্যান্ডে একটা বেঞ্চে বসে পড়লাম। রিমি সেদিন বলেছিল যে আমি যদি চলে যাই তাহলে সেই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাবে। কিন্তু আমি রিমির কথা বেশি একটা গুরুত্ব দিইনি। রিমির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আমি আর স্বামী সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দেখি মা আর বাবা বসে আছে। আমি যাওয়া মাত্রই মা আমাকে একটা ঠাস করে চড় মারলো। তোর জন্য মেয়েটা আর কত কষ্ট পাবে। তুই এত পাষাণ কীভাবে হলি? এখন তোকে আমার ছেলে বলতেও ঘৃণা করছে। একজন মায়ের কাছ থেকে তুই তার বাচ্চা নিয়ে দূরে চলে গেছিস। তুই জানিস এটা কোনো মা সহ্য করতে পারবে না। মেয়েটা প্রতি রাতে তোর জন্য কত কান্না করেছে জানিস। প্রতিদিন আমাকে জড়িয়ে প্রচুর কান্না করতো আর বলতো, মা তুমি আমার ছেলে আর স্বামীকে ফিরিয়ে দিতে। কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আজ যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে চিরদিনের জন্য আমাকেও হারাতে হবে। আমি মায়ের কথা শুনে মাথা নিচু করে কান্না করছি। প্রচুর কষ্ট হচ্ছে রিমির অবস্থা দেখে। আজ রিমির যদি কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর স্বামীকে কি বলবো? আমার জন্য তার এই পৃথিবী থেকে চলে গেছে। খুব কান্না পাচ্ছে। বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি দৌড়িয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার রিমি কীরকম আছে? কি হলো ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? কি হয়েছে আমার রিমির? দেখুন, আমরা আমাদের বেস্ট চেষ্টা করেছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমি একটু দেখা করতে পারি রিমির সাথে? না, এখন দেখা করা সম্ভব না। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হলে তখন দেখা করতে পারবে। আমি স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি যদি রিমিকে মেনে নিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ আমি আমার অভিমান আর ইগোর জন্য রিমিকে চিরতরে হারিয়ে ফেলবো। না, এ হতে পারে না। রিমি আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য রিমির এই অবস্থা। খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি রিমিকে বলো তোমার স্বামী তোমার কাছে চলে এসেছে। তুমি রিমিকে উঠতে বলো মা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হবে না তোর রিমির, দেখিস সব ঠিক হয়ে যাবে। এইভাবে কান্না করিস না, শক্ত হ বাবা। 17 ঘন্টা পর রিমির জ্ঞান ফিরল আর রিমিকে পাশের একটা কেবিনে শিফট করলো। তারপর ডাক্তার সাহেব আমাদের একজন একজন করে দেখা করতে গেল। প্রথমে মা দেখা করতে গেল। কিছুক্ষণ পর মা বের হয়ে আসলো। তারপর আমি আর স্বামী গেলাম রিমির কাছে। রিমি আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি গিয়ে রিমির একটা হাত আমার হাতের মুঠোর মধ্যে করে শক্ত করে ধরলাম। তুমি চিরদিনের জন্য চলে যেতে চাইছিলে তাই না? তুমি চলে গেলে তোমার ছেলের মা হবে কে? তোমার ছেলেকে আদর করবে কে? তুমি চলে গেলে স্বামী মা বলে কাকে ডাকবে? তুমি চলে গেলে এই অমানুষকে মানুষ করবে কে? আমাদের কথা একবারও ভাবলে না তুমি? আমি চলে গেলে কার কে আসে যায়? ছেলে থাকতে ছেলেকে ঠিকভাবে কাজে টানতে পারি না। স্বামী থাকতে আমি একজন স্বামীহারা। তাই আমি আর বাঁচতে চাই না। তুমি জানো, তুমি যেদিন আমার দুধের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলে সেদিন আমি মরে যেতে ইচ্ছা করেছিল। আমি আমার নিজের গর্ভের ছেলেকে গালাগালি করেছি, প্রতিটা রাতে কান্না করেছি যে আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তানকে অবহেলা করেছি। তাই আমি আর বেঁচে থাকতে চাই না, যেখানে সব থাকতেও আমি একজন হতভাগী। এই যে তোমার স্বামী আর তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে। আর কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। আর তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করব না। এখন থেকে এই দুটো মানুষকে মানুষ করার দায়িত্ব তোমাকে দিলাম। কি পারবে না মানুষ করতে? এই একদম আমার স্বামী আর ছেলেকে অমানুষ বলবে না। আর একবার যদি ওই কথা বলো তাহলে দেখে নিও আমি তোমাকে মার্ডার করে দেব। ওকে মহারানী, আর বলবো না। কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়ে ভাবছো তুমি দেখি? আমার স্বামীটা কি নিয়ে এত চিন্তা করছে? বিষয়টা হলো, তুমি কি খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে যে বেঁচে গেলে? শুনলাম নাকি ভিনাইল খেয়েছিলে।
ফিনাইল খাইলে কেউ মরে নাকি? বাথরুমে হারপিক খাইলে মনে হয় এত সময় সোজা উপরে উঠে যেতে। আচ্ছা সমস্যা নেই, এবার থেকে আত্মহত্যা করতে চাইলে আমাকে বলবে, আমি হারপিক নিয়ে আসবো। কুত্তা, তুই আমাকে নিয়ে মজা করছিস? আজ দাঁড়া, তোকে আমি মেরে ফেলবো। তারপর রিমিকে আমি জড়িয়ে ধরলাম, আর রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখলো। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গেছে। আমি রিমির মাথা উঠিয়ে রিমির কপালে একটা চুমু খেলাম। তারপর রিমি আবার আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে আছো কেন? আমাকে জড়িয়ে ধরো, না হলে আমি দাদু ভাইকে সব বলে দিব কিন্তু। তারপর রিমি আমাকে ছেড়ে দিয়ে স্বামীকে কোলে তুলে নিয়ে পাগলের মতো দুই গালে কপালে নাকে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। আমি মা ছেলের ভালোবাসা দেখছি। তারপর রিমি আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর রিমি এক পাশে স্বামীকে জড়িয়ে ধরলো, আর আমাকে অন্য পাশে জড়িয়ে ধরে রিমি কান্না করে দিল। রিমি আমাকে তার বুক থেকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। আপনি কে, আর আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? বলেন কে আপনি, যে আমার ছেলেকে জড়িয়ে ধরে আছেন? কি বলছো এসব? ফান করো না তো। আজ প্রথম আমি আমার বউকে জড়িয়ে ধরলাম, আর তুমি আমাকে সরিয়ে দিলে কেন? জড়িয়ে ধরতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা মানতে পারলে তোমাকে অনেকগুলো পাপ্পি দেবো। নিজের বউকে জড়িয়ে ধরতে আবার শর্ত লাগে নাকি? আমাকে জড়িয়ে ধরতে হলে একটা শর্ত মানতে হবে। বলেন মহারানী, কি শর্ত আপনার? আমাকে এখন এখানে প্রপোজ করতে হবে, আর তা না হলে আমাকে আর জড়িয়ে ধরতে পারবে না। যদি প্রপোজ করি তাহলে তুমি আমাকে মারবে না তো, আর গালাগালি দিতে পারবে না? রিমি আমার কথা শুনে হাসি মাখা মুখটা নিমেষেই কাল হয়ে গেল। কারণ আগে যে রিমিকে প্রপোজ করতাম তখন রিমি আমাকে গালাগালি করতো। আমি আর কথা না বাড়িয়ে রিমির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু এখন ভুল কোথায় পাবো? তখন মনে পড়ে গেল স্বামীর কথা। স্বামীকে দুই হাত দিয়ে উঁচু করে রিমির সামনে ধরলাম। হবে কি তুমি আমার দিনের সূর্য, যা আমার জীবনকে আলোকিত করবে? হবে কি তুমি আমার ওই পূর্ণিমার চাঁদ, যে আলোকিত করবে আমার রাত? হবে কি আমার দেখা স্বপ্ন, যা প্রতি রাতে তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার ছেলে স্বামীর আম্মু? এই প্রথম কোনো ছেলে দিয়ে প্রপোজ করা দেখলাম। আমি তোমার ছেলের আম্মু হব। এখন কি আমার বউটাকে একটু জড়িয়ে ধরতে পারি? না, এখন হবে না, স্বামী আছে এখানে। আগে বাসায় যাই, তারপর তোমাকে সবসময় বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, যেন আমাকে আর কষ্ট দিয়ে চলে যেতে না পারো। কে বললো আমি আমার সুইট বউটাকে রেখে চলে যাব? তারপর রিমি আর স্বামীকে দুই হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। রিমি যেন আমার বুকের সাথেই মিশে যেতে চাইছে। এই রিমি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু জান। তারপর হঠাৎ করে দরজায় ঠকঠক আওয়াজ আসলো। আমি রিমিকে ছেড়ে দিলাম। দেখি মা বাবা আর ডাক্তার কেবিনে আসলো। ডাক্তার রিমিকে একটু চেক আপ করে বলল আগামীকাল রোগীকে নিয়ে যেতে পারবেন। তাই বলে ডাক্তার চলে গেল। কি ব্যাপার, আমার মেয়েটাকে অনেক খুশি লাগছে। আজ অনেক দিন পর মেয়েটার মুখে হাসি দেখলাম। দোয়া করি যেন তোরা সবসময় এমন খুশি হয়ে শান্তিতে ঘর সংসার করিস। রিমি মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিমিও সেই মহিলাকে জড়িয়ে ধরে অযোধ্যায় কান্না করে দিল। আমি আস্তে আস্তে বাবার কাছে গেলাম। এই মহিলাটা আবার কে? একে তো কোনোদিন দেখিনি। আরে বলদ বাচ্চা বলদ, এটা রিমির মা, তোর একমাত্র শাশুড়ি আম্মা হয়। কি? আগে বলবে তো যে ইনি আমার শাশুড়ি হয়। আসলে রিমির মাকে কোনোদিন দেখিনি, তাই চিনতে পারছি না। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির মার পা ধরে সালাম করলাম। রিমির মা আমাকে দেখে কান্না করে দিল। তারপর কিছুক্ষণ গল্প করে সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। মায়ের সাথে স্বামীকেও বাসায় পাঠিয়ে দিলাম। আমি সারা রাত রিমির পাশে থাকবো, তাই সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। এই, তোমার ক্ষুধা পেয়েছে না? না, আমার ক্ষুধা নেই, তবে কেউ যদি আমাকে নিজের হাতে খাইয়ে দিত তাহলে একটু খাইতাম আর কি। এত ঢং না করে সোজাসুজিভাবে বললেই হতো। কি আমি ঢং করছি? দাঁড়া, ওখানে আমি আসছি। কি আমি ঢং করছি? দাঁড়া, ওখানে আমি আসছি। আমি আর দাঁড়িয়ে না থেকে বাইরে এসে কিছু খাবার আর ফলের জুস কিনে রিমির কাছে আসলাম। তারপর রিমির হাত ধরে রিমিকে উঠালাম। তারপর একটু একটু করে খাইয়ে দিলাম। আমি রিমিকে খাওয়াচ্ছি, আর রিমি আমার দিকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি রিমির চোখের পানি মুছে দিলাম। এই পাগলি, কাঁদছো কেন তুমি? তুমি আমার উপর যদি রাগ করে আবার চলে যাও, আমি সেদিন সত্যি সত্যি মরে যাবো। দূর পাগলি, কোথাও যাবো না তোমাকে ছেড়ে। খুব ভালোবাসি তো পাগলিটাকে, তাই আর ছেড়ে যাবো না।
তারপর রিমি আমাকে একটু খাইয়ে দিল। তারপর রিমির বেডের পাশে একটা বেড আছে। আমি রিমির কপালে একটা চুমু দিয়ে পাশের বেডে ঘুমাতে যাব। তখন রিমি বলল, কোথায় যাচ্ছ তুমি? কেন? আমি ঘুমাবো তো, তুমি ওখানে ঘুমাও, আমি এখানে ঘুমাই। রিমি এবার রাগ করে কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরে বসে পড়ল। আমি রিমির কাছে গিয়ে রিমিকে আমার দিকে ফিরিয়ে বললাম, এই পাগলি, রাগ করছো কেন? হঠাৎ করে মুখটা বাংলা পাঁচের মতো করলে কেন? রিমি আমাকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, আমার সাথে আমার বেডে ঘুমাবে তুমি? খুব জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছা করছে। তোমার ওই বুকে একটু মাথা রেখে ঘুমাতে দেবা? তারপর পাগলিটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পাগলিটা আমায় জড়িয়ে ধরে মনে হলো রিমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি রাতের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কিন্তু রাতের থেকে এখন বেশি শক্ত করে জড়িয়ে শুয়ে। তারপর রিমির কপালে একটা চুমু খেয়ে যেই উঠতে যাব, তখন রিমি উঠতে দিল না। তুমি কখন জাগলে? আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে। আমি অনেক আগে উঠেছি, কিন্তু ডাকিনি, কারণ আর সারাদিন তোমার বুকে শুয়ে থাকবো। তারপর বাসা থেকে সবাই নিতে আসলো আমাদের। তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। স্বামী তার মায়ের কোলে শুয়ে আছে, আর রিমি স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর বাসায় এসে গোসল করে যেই বের হব, তখন রিমি আবার আমার সামনে এসে জড়িয়ে ধরল। কি ব্যাপার, আমার পাগলি বউটা আজ মনটা খুব ভালো মনে হচ্ছে। তারপর দুপুরের খাবার খাওয়ার সময় আমি রুমে বসে আছি, তখন রিমি রুমে আসলো। আমি বিছানায় শুয়েছিলাম, মাথার কাছে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলবো, রাখবে কথাটা? আমি রিমির হাত জড়িয়ে ধরে বললাম, বলো। এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না, তুমি আগে বলো যে আমার কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলো এবার। চলো নিচে চলো, আর সবাই একসাথে বসে লাঞ্চ করব। আমি রিমির কথা শুনে ফিক করে হেসে দিলাম। এইটুকু কথা বলবে তাও আবার ভয় পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমার কথা রাখবো, তবে একটা শর্ত আছে। তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে সবাই একসাথে লাঞ্চ করব। তোমার আবার কি সত্য? বলো কি সত্য তোমার? এখন আমাকে গুনে গুনে 20টা পাপ্পি দিতে হবে, তারপর আমি লাঞ্চ করব। আর যদি না দাও তাহলে আমাকে আবার কষ্ট করে বাইরে লাঞ্চ করতে যেতে হবে। আমার কথা শুনে রিমি লজ্জায় মাথা নিচু করে ফেলল। যা দুষ্টু, ওটা আমি দিতে পারবো না, কেউ দেখে ফেলবে। না, কেউ দেখবে না। আর যদি না দাও তাহলে যাই বাইরে থেকে লাঞ্চ করে আসি। তাই বলে আমি যেই উঠতে যাব, তখনই রিমি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল, আর আমার বুকের ওপর শুয়ে চা ঠোঁটে এক জায়গায় করে দিল। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে আমার বেশ ভালো লাগছে। তাই আমি রিমির 2 গালে 2 হাত দিয়ে আমার কাছে টেনে নিলাম। রিমি আমাকে ছেড়ে দিয়ে যেই চলে যাবে, তখনই আমি আবার রিমির হাত ধরে আবার আমার বুকের ওপর নিয়ে আসলাম। রিমি এবার আমার গলা জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে পড়ল। এই, আমরা হানিমুন করতে যাব না? ঢং দেখলে পাচ্ছি না, বুড়ো বয়সে হানিমুন তোমার বের করছি, দাঁড়াও। তাই বলে রিমি আমাকে মারতে থাকলো। কি, আমি বুড়ো? তাহলে তুমি আমার সুইট বুড়ি বউ। না, তুমি বুড়ো হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, এই বুড়োর সাথে তোমার থাকতে হবে না, আমি আবার চলে যাব। আগে আমি আর স্বামী যেখানে থাকতাম। রিমি আমার কথা শুনে আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। না, তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মারা যাব। চুপ পাগলি, মারার কথা আর একবারও যেন মুখে না শুনি। তুমি কি ভাবছো এই 5টা বছর তোমার কাছ থেকে দূরে সরে খুব খুশি ছিলাম, তাই না? তোমার কথা প্রচুর মনে পড়তো, খুব কষ্ট হতো তোমার মা বাবার কথা মনে পড়লে। তাহলে তুমি এইমাত্র বললে আমাকে ছেড়ে চলে যাবে। না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। চল নিচে চল, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর নিচে এসে সবাই একসাথে খেতে বসলাম। রিমি স্বামীকে খাওয়াই দিচ্ছে। কতদিন পর বাড়ি রান্না করা খাবার খাইলাম। খাওয়া শেষে উঠতে যাব, তখন বাবা বলল, আহনাফ, তুমি কি ঢাকায় চলে যাবে নাকি এখানে নিজেদের ব্যবসা দেখাশোনা করবে? না বাবা, আমি আর ঢাকায় যাব না, এখানে নিজেদের ব্যবসা দেখব। তবে কিছুদিন পর অফিস থেকে যাব। আমাকে এক জায়গায় যেতে হবে, আর সাথে রিমি আর স্বামীকে নিয়ে যাব। আর আগামীকালই রওনা দেব। ঠিক আছে, আর সাবধানে যাস। তাই বলে রুমে চলে আসলাম। তারপর রিমি আসলো রুমে। এই, আমাদের নিয়ে তুমি কোথায় যাবে বললে না কিন্তু। কেন? সেই সময় বললাম তো হানিমুনে যাব, আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ওখানে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে বলা যাবে না? সময় হলে সবই জানতে পারবে। তারপর দিলাম একটা ঘুম থেকে উঠে রিমিকে বললাম গুছিয়ে নিতে, আজ আমরা ঘুরতে যাব। রিমি এতগুলো খুশি হলো। তুমি একটা কালো রঙের শাড়ি পরবে, আর স্বামীকে একটা কালো রঙের পাঞ্জাবি পরিয়ে দেবে, আর আমিও একটা কালো রঙের পাঞ্জাবি পরবো। সবাই একসাথে ম্যাচিং করে ড্রেস পরে বাইরে বের হবো।
তখন মা সামনে আসলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদেরকে, আমারই নজর লাগছে। তারপর আমরা বাইরে বের হয়ে একসাথে হাঁটতে থাকলাম। স্বামী মাঝখানে হাঁটছে আর আমি আর রিমি দুপাশে স্বামীর হাত ধরে হাঁটছি। রাস্তায় সবাই যেন কীরকমভাবে আমাদের দিকে বারবার তাকিয়ে আছে। এভাবে কিছুদিন যাওয়ার পর আমার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সব শালারা আমাদের দিকে তাকিয়ে আছে। ওই শালা, এইভাবে কি দেখিস? তারপর তাদের থেকে বিদায় নিয়ে একটা ফুচকা হাউসে ঢুকে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম আর স্বামীর জন্য জুস নিলাম। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। রাতে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি স্বামীকে কোলে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়লো। তারপর আমি শুয়ে পড়লাম। রিমি স্বামীকে এক পাশে রেখে রিমির মাঝখানে চলে আসলো আর আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। তারপর কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি আমার বাম সাইডে আর স্বামী ডান সাইডে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে আর দুষ্টুমি করছে। তারপর ফ্রেশ হয়ে রিমিকে বললাম ব্যাগপত্র গুছিয়ে নিতে। সকাল 10টায় গাড়ি, তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম। আমরা কোথায় যাচ্ছি বলবে একটু? আমরা সবাই কক্সবাজারে যাচ্ছি। তারপর রিমি আমার কাঁধে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো আর স্বামী আমার কোলে ঘুমাচ্ছে। আমরা ভোর 6টার সময় চিটাগাঙ্গায় পৌঁছালাম। তারপর রিমিকে সোজা ডাক দিলাম। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম সেই চায়ের দোকানে, যেখানে ঠিক 5 বছর আগে একটা বাচ্চা ছেলে নিয়ে এসেছিলাম। দোকানের কাছে গিয়ে দেখলাম চাচা এইমাত্র দোকানটা খুললো। আমি গিয়ে চাচাকে জড়িয়ে ধরলাম। চাচা আমাকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। তারপর স্বামী আর রিমিকে ডাক দিলাম। চাচা দেখেন তো চিনতে পারেন কি না। চাচা ভালো করে দেখলো, কিন্তু স্বামীকে চিনতে পারছে না। চাচা আমার সেই ছোট ছেলে যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন। তারপর চাচা স্বামীকে কোলে তুলে নিয়ে খুশিতে কান্না করে দিল। তারপর সবাই মিলে চাচার বাসায় আসলাম। আজ অনেক দিন পর এই রুমে প্রবেশ করলাম। চাচা, অনিকার খবর কি? অনিকা ভালো আছে তো? ভালো আছে, সবাই ভালো আছে। তুমি একটু বসো, আমি অনিকাকে ফোন দিয়ে বলছি যে তোরা এসেছিস। তারপর চাচা অনিকাকে ফোন করে বাইরে চলে গেল কিছু খাবার আনতে। এই আনিকাকে, আর তুমি তাকে কিভাবে চেনো? অনিকা হচ্ছে এই চাচার মেয়ে, আর সেই আমাদের স্বামীকে 1 বছর স্বামী নিজের মায়ের মতো করে আদর যত্ন করে বড় করেছিল। তারপর এক এক করে রিমিকে সবই বলে দিলাম। তারপর চাচা নাস্তা নিয়ে আসলো। কিছুক্ষণ পর অনিকা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো আর অনিকা স্বামীকে দেখে কোলে তুলে পাগলের মতো চুমু দিতে লাগলো। কেমন আছেন আপনি? আর এইটা কি সেই রিমি ভাবি? আমরা ভালো আছি। আর এই হচ্ছে স্বামীর আম্মু। তারপর রিমি অনিকার সাথে কিছু কথা বলে সবাইকে বিদায় দিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। তারপর আমরা একটা হোটেল নিলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন রাত হয়ে গেছে আর জার্নি করে শরীর একদম ক্লান্ত, তাই আর সমুদ্রের পাড়ে যায়নি। হোটেলে শুয়ে আছি, স্বামী ঘুমিয়ে পড়েছে। তারপর রিমি ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই আমার আর একটা জিনিস চাই, দিবে? দেবো না কেন? আমার সব কিছুই তো এখন থেকে তোমার। তাহলে এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমাকে আর একটা বাবু এনে দেবা? স্বামীর জন্য আর একটা বোন দরকার। কিন্তু স্বামীর মতো যদি সেও ওরকম অবহেলা পায় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। রিমি এবার আমার বুকের ওপর থেকে নেমে পড়লো আর অন্যদিকে মুখ করে কান্না করছে। আমার লক্ষ্মী বউটা রাগ করলো। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। এই পাগলি, রাগ করেছো কেন? আমি তোমার সাথে তো ফান করলাম। আচ্ছা ঠিক আছে, একটা না পুরো কবাডি খেলার টিম তৈরি করব, ঠিক আছে? প্লিজ তুমি আর পুরনো কথা বলবে না, খুব কষ্ট হয় সেই পুরনো কথা মনে পড়লে। আর কখনো বলবে না ওইসব কথা। এবার আমি রিমিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। আচ্ছা, স্বামীর জন্য একটা বোন নিয়ে আসতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, তোমার কোনো লজ্জা নেই? পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। আগে লাইট নিভিয়ে আসো, নাহলে সবাই আবার দেখে ফেলবে। ভাইয়া ও আপুরা, এখন আমরা স্বামীর জন্য একটা মিষ্টি বোন নিয়ে আসতে যাচ্ছি। আপনারা এবার চোখ বন্ধ করেন, নইলে আবার আমার পাগলি বউটা লজ্জা পাচ্ছে।